আমরা এখানে যারা বসে আছি আমাদের গুরুত্বপূর্ণ সব নেতৃবৃন্দ আছেন, বিল্লাল সাহেব আছেন, তারপরে আমাদের এখানে জাহাঙ্গীর উত্তরের নেতা সে এখানে রয়েছেন, ডাক্তার এখানে আছেন। আমাদের রাজনীতি না করলেও আমাদের তীর্থ বলে মনে করি আমার টকশোয়া এখানে আছে। তারপরে আবার দুই ভাতিজা যারা জনগণের অন্তরের মেয়ে, তাদের যে নাগরিক স্বাধীনতা এবং নাগরিকের যে ভোটাধিকার কেড়ে নিয়েছিল নেওয়ার কারণে তারা হয়তো অফিসিয়ালি মেয়র নয়, জনগণের অন্তরের মেয়র ভাতিজা সাবি এবং ইসরাত সহ আশরাফ, আমাদের আশরাফ, সেও অত্যন্ত নিবিড়ভাবে জড়িত এই সংগঠনটির সাথে। এরা দিন রাত পরিশ্রম করছে, সকালে ঝিনাইদা, বিকালে এরা নরসিংদী, এইভাবে তারা দৌড়ে বেড়াচ্ছে দেশনায়ক তারেক রহমানের শুভেচ্ছা এবং সহযোগিতার বার্তা। যতটুকু সামর্থ্য সংগঠনটি সেই সামর্থ্য দিয়েই তারা নিপীড়িত মানুষ, গুলিবিদ্ধ মানুষ, আহত মানুষ এবং যাদের সন্তান হারিয়ে গেছে সেই পরিবারের কাছে তারা গিয়ে উপস্থিত হচ্ছে। এখানে আমরা এই উপদ্রুত মানুষ আন্দোলনে যে পরিবারের সন্তান চলে গেছে বা গুলিবিদ্ধ হয়েছে, রক্তাক্ত স্মৃতি বহন করে যে ক্ষুব্ধ কণ্ঠস্বরে পিতা এবং তাদের আত্মীয় স্বজনরা কথা বললেন, এই কথার জবাব দেওয়ার আমাদের আর কিছু নেই। দেখুন, একটা দেশ প্রায় 54-55 বছর অতিক্রম করেছে স্বাধীনতার পর থেকে। অতিক্রম করার পরে এই সময়ের মধ্যে মানুষের চিন্তা, চেতনা, ভাবনা, তাদের আচরণের অনেক পরিবর্তন ঘটে। কিন্তু একটি রাজনৈতিক দল তাদের 55 বছর আগের যে আচরণ, সেই আচরণের বিন্দুমাত্র পরিবর্তন হয়, অথবা 70 বছর আগে যে আচরণ, সে আচরণের পরিবর্তন। এই দলের নেতাদের কর্মকাণ্ডের কারণে সেই পাকিস্তান আমলে পার্লামেন্টের মধ্যে চেয়ার ছোড়াছুড়িতে স্পিকার মারা যায়। এরপরে স্বাধীনতা যুদ্ধ, 72-75, গণতন্ত্র হত্যা, রাজনৈতিক দল বন্ধ করে দেওয়া, সংবাদপত্র বন্ধ করে দেওয়া, এরপরের ঘটনাগুলি আপনারা সবাই জানেন। ভেবেছিল যে এত বড় পারিবারিক মর্মান্তিক দুর্ঘটনার পর সেই পরিবারের একজন যখন দেশের প্রধানমন্ত্রী, তার মধ্যে হয়তো বোধোদয়, তার মধ্যে হয়তো উপলব্ধির জায়গা আসবে যে আমাদেরকে কিভাবে জনগণের সাথে, মানুষের সাথে আচরণ করতে হবে। কিন্তু কোনো ধরনের বোধোদয় হয়নি। সেখানে 72 থেকে 75 রক্ষী বাহিনী কি করেছে, বিরোধী রাজনৈতিক নেতাকে কিভাবে হত্যা করেছে, এটা যদি একটু স্টাডি করতে শেখ হাসিনা, তাহলে হয়তো বোধোদয় আসলেও আসতে পারে। কিন্তু উনি ওই পথে যাননি। উনি গেছেন আক্রোশ আর প্রতিশোধের। এখন তো মনে হয় 75-এর 15ই আগস্ট যা হয়েছে এটা অনিবার্য পরিণতি ছিল। কারণ এদের কাছ থেকে তো স্বাভাবিকভাবে, শান্তিপূর্ণভাবে কোনো কিছু আশা করা যায় না, কি তার বাবার আমলে, কি তার আমলে। পালিয়ে গেছে দেশ থেকে, তারপরেও ক্রোধের কমতি নেই। তো অনেকেই বলেছেন যে ক্রোধ কমবে কেন? এইটা ছিল শেখ পরিবারের টাকার খনি, টাকা উত্তোলনের খনি ছিল বাংলাদেশ। 18,60,000 কোটি টাকা এদের লোকরা পাচার করেছে। 18,35,000 কোটি টাকা তারা পাচার করেছে। সবই হচ্ছে শেখ পরিবার এবং তাদের আশেপাশের লোক। তো এই ধরনের একটি সোনার খনি হাতছাড়া হয়ে গেছে। এই কারণে কিভাবে পুনরুদ্ধার করা যায়, এই বাণীটাই বারবার ফিরে আসছে শেখ হাসিনার যে সমস্ত ভিডিও ভাইরাল হয় তার মধ্যে। তার কোনো অনুশোচনা নেই, তাই অন্তরের কোনো ব্যথা নেই তার। সে মর্মাহত নয়। রাতুল নামে ক্লাস 1-এ পড়ে বগুড়ার একটি ছেলে আজও হাসপাতালে, সে কাতরাচ্ছে সেদিনের পুলিশের গুলি খাওয়া। এইরকম শত শত ঘটনা।
হাজার হাজার ঘটনা, 2000-এর কাছাকাছি মানুষ তারা হত্যা করেছে, আর 20,000 মানুষ জুলাই এবং আগস্টের এই বিপ্লবে আহত হয়েছে। কারো চোখ নেই, কারো 2 চোখ চলে গেছে, অন্ধ, কারোর পায়ে গুলি লেগেছে, একটা পর্যায়ে পা কেটে ফেলতে হয়েছে, কারো হাতে গুলি লেগেছে, গুলি এখনো বের করা যায়নি, অথবা কারো হাতও কেটে ফেলতে হয়েছে। শেখ হাসিনা গোটা দেশকে বিকলাঙ্গ বানানোর জন্য এক ভয়ঙ্কর অমানবিক কর্মসূচি নিয়ে তিনি কাজ করেছেন, কারণ তার অমল ধবল ক্ষমতা তার দরকার, এবং এই কারণেই তিনি বানিয়েছেন পুলিশ বাহিনীকে তার চিন্তা চেতনার মতো করে, যে আমি যা বলবো তোমরা তাই করবে। তারা তাই করেছে। বেনজির সাহেব বলেছেন তার পুলিশ সদস্যদেরকে, তোমাদেরকে অস্ত্র দেওয়া হয়েছে চালানোর জন্য, ওটাকে পকেটে রাখার জন্য দেওয়া হয়েছে, অর্থাৎ প্রকাশ্য হত্যার হুমকি দিয়েছে এবং হত্যা করেছে। একটা মানুষ যদি হৃদয়গতভাবে আপনার সৎ হয়, তাহলে সে দেশ ছেড়ে পালাতো না। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মঈনুদ্দিন ফখরুদ্দিন কত চেষ্টা করেছে দেশ থেকে উনি যান। দেশনায়ক তারেক রহমানকে শারীরিকভাবে অত্যাচার করা হয়েছে, তারপরেও তিনি দেশ থেকে যাননি মঈনুদ্দিন ফখরুদ্দিনের সঙ্গে। কারণ দেশপ্রেম দিয়ে ঘেরা এদের অর্থ, তাই তাদেরকে পড়া যায়। কিন্তু মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময়ও শেখ হাসিনা পালিয়েছে, আর এবার তো সবাইকে ফেলে দিয়ে পালিয়েছে। এখন যদি আপনি কোন মুখ নিয়ে দেশে ফিরবেন? এবার তো আওয়ামী লীগের লোকরাও আপনার সাথে থাকবে না। আপনি আপনার বোনকে নিয়ে পালিয়ে গেলেন, এত যে আপনার যুবলীগ ছাত্রলীগ যাদেরকে দিয়ে আপনি হত্যা করালেন, পুলিশের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যারা এই বৈষম্য বিরোধী ছাত্রদের উপর গুলি করেছে, বিএনপির মিছিলে গুলি করেছে, ছাত্রদল যুবদলের মিছিলে যারা গুলি করেছে, তাদেরকে ফেলে পালিয়ে চলে গেলেন শুধুমাত্র জীবন বাঁচানো। আপনি তো স্বার্থপর, আপনার তো বিবেক বলে কিছু নেই। আর আপনি, আমরা ছোটবেলায় গল্প শুনেছি শ্যাওড়া গাছের ভূত পেত্নী। আপনি এখন আগে ছিলেন অবৈধ প্রধানমন্ত্রী, এখন হয়ে গেছেন শ্যাওড়া গাছের ভূত পেত্নী। মানে ভূত পেত্নীর হুমকি শোনা যায় কিন্তু চোখে দেখা যায় না। মাঝে মাঝে ভাইরাল হচ্ছে বক্তব্য, কিন্তু কোথা থেকে দিচ্ছেন এই বলে কাছাকাছি আছি, কিন্তু কোথায় আছেন? ওই শ্যাওড়া গাছের ভূত পেত্নীর মতো, আর তার কোনো হদিশ নেই। উনি বাংলাদেশের জনগণের সাথে এক রক্ত খেলায় মেতেছেন। আগে থেকেই তিনি এই রক্তের হোলি খেলা খেলছেন, এখনো তিনি সেই রক্তের হোলি খেলায় খেলে যাওয়ার তার মধ্যে বাসনা, সেই কর্মসূচি নিয়েই তিনি কাজ করান। তবে একবার লুটেরাদের সিংহাসন ধুলায় লুটিয়ে পড়লে সেই সিংহাসন পুনরুদ্ধার করা যায় না। তাহলে হিটলারের পুনরাবৃত্তি হতো, মুসলিনের পুনরাবৃত্তি হতো, বিশ্বের সবচেয়ে জঘন্যতম নিষ্ঠুর স্বৈর শাসকদের পুনরাবৃত্তি হতো। শেখ হাসিনা আপনার মতো রক্ত পিপাসু একজন নরক খাদক এক নায়কের আর এই দেশে ক্ষমতা পুনরুদ্ধারের কোন ক্ষমতা নেই। আপনি যে শিশুদের রক্ত পান করা একজন রক্ত পিপাসু নারী, আপনার অসম্ভব। যে পাপ করেছেন, যে হত্যা লীলা চালিয়েছেন, এর জন্য হয় আল্লাহর কাছে মাপ চান, না হলে শয়তানের মতো চিরদিনের জন্য অভিশপ্ত হয়ে থাকবে। বন্ধুরা আমার, আজকে আমি আপনাদের সামনে শুধু এইটুকুই বলতে চাই, এই শেখ হাসিনা শুধুমাত্র নিজের ক্ষমতাকে ধরে রাখার জন্য বাংলাদেশের সকল বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তিনি জিম্মি করে দিয়েছিলেন পার্শ্ববর্তী দেশের কাছে। এখন জনগণের একটাই দাবি, শেখ হাসিনা 2009 সাল থেকে 5ই আগস্ট পর্যন্ত যত চুক্তি করেছেন, সেই চুক্তিগুলো অন্তর্বর্তীকালীন সরকার এগুলো প্রকাশ করুন,
সে কত বড় দেশের ক্ষতি করে গেছে। তার প্রমাণ তো আমরা পাই। আদানি বলে একটি ভারতের কোম্পানি অত্যন্ত অসম চুক্তি, অত্যন্ত অন্যায় চুক্তি। 1 ইউনিট বিদ্যুতের উৎপাদন খরচ বাংলাদেশে যেটা উৎপাদন হয় তার দাম কম, আর আদানির কাছ থেকে যেটা কেনা হয় সেটার দাম 1 ইউনিটের দাম 12 টাকা। পৃথিবীর কোথাও এত দাম দিয়ে বিদ্যুৎ কেনা হয়। আপনি কেন ভারতের সাথে এই চুক্তি করলেন? আজকে তারা বলছেন আমাদের বকেয়া শোধ না করে দিলে পরে আমরা বিদ্যুৎ উৎপাদন এখন কমিয়ে দিচ্ছি, পরে প্রয়োজন হলে বন্ধ করে দেব। তাহলে আপনি আদানির সাথে চুক্তি করেছেন একটা অসৎ উদ্দেশ্য নিয়ে। আপনাকে যদি কখনো পালাতে হয় তাহলে আদানি আপনাকে অর্থায়ন করবে। আপনি জনগণের কল্যাণের জন্য আদানির সাথে কোনো চুক্তি আপনি করেননি। না হলে আদানি কেন হুমকি দিবে? আপনার সাথে যখন আমার চুক্তি হয়েছে, কখনো বকেয়া পরিশোধ করব, কখনো একটু দেরি হতে পারে, কখনো কিস্তি হতে পারে, এইভাবেই তো ব্যবসা চলে। ব্যাংকের সাথে যখন ব্যবসা করে ব্যবসায়ীরা, মিল মালিকরা এইভাবেই করে। কখনো ঋণ জমে যায়, আবার সেটাকে কি বলে রিশিডিউলিং করা হয়, আবার সেটা ডাউন পেমেন্ট দেওয়া হয়, আবার সেটাকে রেগুলার করা হয়, এইভাবেই তো ব্যবসা। কিন্তু উনি বলছেন বকেয়া পরিশোধ না করা পর্যন্ত আমি এটা দরকার হলে বন্ধ করি। এই হচ্ছে আপনার দেশপ্রেম। আপনার তো কোনো দেশপ্রেম ছিল না, আপনার ছিল ভারত প্রেম। ওই একটাই প্রেম ছিল। কারণ আপনার পররাষ্ট্রমন্ত্রী বলেছে যে বাংলাদেশ ভারতের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক। আপনার প্রেম কার সাথে এইটা মানুষ জানতো। যাই হোক, আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি আজকে অন্তর্বর্তীকালীন সরকারের বলতে চাই, আপনাদেরকে তো সমস্ত গণতান্ত্রিক দল, ছাত্র সংগঠন সমর্থন দিয়েছে, কিন্তু আমরা এখনো দেখতে পাই যে ধরুন আপনার এই চিকিৎসা বিভাগ, স্বাস্থ্য বিভাগে যারা অন্যায় করেছেন দীর্ঘদিন, শুধুমাত্র এটা একটা টেকনিক্যাল খাত। এখানে ডাক্তার যিনি হবেন তার যোগ্যতা নিরূপণ হবে সে ভালো ডাক্তার কিনা, সে উন্নত মানের চিকিৎসক কিনা, সেইটা। কিন্তু আপনারা সেটা বিবেচনা করেননি। আওয়ামী লীগ সরকার সেটা বিবেচনা করেনি। বিএনপি করতো, বা কারো বাবা, চাচা বা মামার শ্বশুর বিএনপি করতো, এই কারণে তার প্রমোশনও হয়নি, তার পদোন্নতিও হয়নি, তাকে পদায়নও করা হয়। সচিব নামে তাদের একটি সংগঠন আছে, কিন্তু আজকে অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য অধিদপ্তর তারা ওই সচিবদেরকেই ঢাকা মেডিকেল কলেজ, তারপরে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় তাদেরকে পদায়ন করা হচ্ছে। তো এগুলো আপনার অন্তর্বর্তীকালীন সরকার তারা যদি না দেখে, বিপদ তো তাদেরও হবে, আমাদেরও হবে। কোনো ভাগ দিয়ে যদি ওই দানবরা ঢুকে পড়ার চেষ্টা করে, সেটার জন্য তো অন্তর্বর্তীকালীন সরকারের জন্য শুরু হবে না। আমরা বলেছি যে মার্কেটগুলো এখনো আওয়ামী লীগের সিন্ডিকেটের কাছে, বাজারগুলো তাদের সিন্ডিকেটের কাছে। আপনি তাদের একটা লোককে আজকে ধরেছেন, একটা লোককে গ্রেপ্তার করেছেন, অথচ আপনি শুল্ক কমিয়েছেন, তারপরেও তো পেঁয়াজের দাম কমে না, তারপরেও তো রসুনের দাম কমে না, তারপরেও তো চিনির দাম কমে না, তারপরেও তো আটার দাম কমে না, তারপরেও তো সয়াবিন তেলের দাম কমে না, পাম অয়েলের দাম কমে না, সূর্যমুখী তেলের দাম কমে না, কারণ এগুলো ইম্পোর্ট করতে হয়। আপনারা দাম কমানোর জন্য শুল্ক, আপনার শুল্ক কমিয়েছেন, কিন্তু কেন আপনি বাজারে আপনার দাম কমছে না পণ্যের, বিশেষ করে খাদ্য পণ্যের? কারণ সিন্ডিকেট বাসদেরকে আপনারা গ্রেফতার করতে পারেননি। যাই হোক, এই বিষয়গুলি আপনারা যদি না দেখেন, তাহলে এই যে ফ্যাসিস্ট, পরাজিত ফ্যাসিস্ট, সে নানাভাবে মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করবে।